সবাইকে ক্লাস নাম্বার 37 ওয়েলকাম করছি। আজকে আমরা পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো বরাবরের মতো সে একই রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন নিয়মিত আপনাদের জন্য ক্লাস নিতে পারি। আর এটা ডিপ্লোমা ইন নার্সিং সেকেন্ড ইয়ারের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সাবজেক্ট থেকে একটা টপিক, পেপটিক আলসার ডিজিজ। সো আমরা ডিফিনিশন থেকে শুরু করে দেই। এটা কিন্তু আপনাদের ডিসেম্বর 2021-এ একবার আসছে সাপ্লি, এবং অক্টোবর 2022-এ কিন্তু একবার চলে আসছে, এবং আরেকটা মার্চ 2021 একটু একবার বলছে হোয়াট ইজ পেপটিক আলসার, আরেকবার আসছিল ডিফাইন পেপটিক আলসার ডিজিজ। দুইটা কোয়েশ্চেন একই। সো আমরা দেখি কি আছে। প্রথমে বলতেছে পেপটিক আলসার্স আর ওপেন সোর্স, একটা খোলা ক্ষত এরকম বলতে পারি আমরা, দ্যাট ডেভেলপস ইন দ্য ইনসাইড অফ লাইনিং অফ, এটা কোথায় ডেভেলপ হয়? ইনসাইড, ভিতরে কোথায়? ইসোফেগাস, স্টমাক অ্যান্ড দ্য আপার পোর্শন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, মেইনলি ডিওডেনামে হয়। ঠিক আছে, এটা একবারে সোজা একটা ডেফিনেশন, এবং আমি আপনাদের সবসময় বলি যে আপনারা দুইটা করে ডেফিনেশন কিন্তু পড়বেন। দেখেন এখানে নাম্বার 2 নাম্বার ডেফিনিশনটা কি আছে, আমি আপনাদের বলবো যে এই ডেফিনিশনটা আপনারা পড়বেন এবং সাথে এই সাইডগুলা কিন্তু লিখে দিবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর দেখেন কি বলছে, পেপটিক আলসার ইজ দ্য অ্যাসিড পেপসিন ডাইজেশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা। এখন বুঝতে হবে যে অ্যাসিড এবং পেপসিন দুইটা ডাইজেশন হচ্ছে কোথায়? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসাতে। কেন? ডিউ টু, কারণ কি? ইমব্যালেন্স বিটুইন অ্যাগ্রেসিভ অ্যাসিড পেপসিন জুস অ্যান্ড প্রোটেক্টিভ মিউকোসাল ব্যারিয়ার। আচ্ছা, আমরা কখনো চিন্তা করছি যে আমরা যখন খাবার খাই তখন আমাদের সব খাবার কিন্তু হজম হয়ে যায়, তাহলে আমাদের স্টমাকটা কেন হজম হয় না? তার কারণ স্টমাকের ভিতরে ইন্টারনাল একটা লেয়ার আছে, যে মিউকোসাল লেয়ার, ওইটা কিন্তু প্রোটেক্ট করে যে যাতে অ্যাসিড আমার স্টমাককে কোনোভাবেই ড্যামেজ না করে। তখন আমার যখন ওইটাই ক্ষত চিহ্ন হয়ে যাবে, ওই মিউকোসাল লেয়ারটাই ড্যামেজ হয়ে যাবে, তখন কি হবে? ইজিলি অ্যাসিড পেপসিন এসে কিন্তু আমার স্টমাকের উপরে অ্যাটাক করবে। তখন কি? স্টমাক পারফোরেশন হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে, ওখান থেকে ব্লিডিং হবে, তাই না? এইটাই মূলত আমাদের পেপটিক আলসার। ঠিক আছে, এখন আমাদের কিছু সাইট আছে, যে কমন সাইট কোনগুলা। প্রথমে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। কোয়েশ্চেনে দেখবেন এমসিকিউতে একবার আসছে যে মোস্ট কমন সাইট অফ পেপটিক আলসার, এটা আপার এন্ড অফ লোয়ার এন্ড অফ ডিওডেনাম থাকে। ঠিক আছে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, আপার পার্ট। এরপরে স্টমাকে আছে কি লেজার কার্ভেসার, যে পার্টটা আছে স্টমাকের সেখানে। আরেকটা ইন দ্য লোয়ার ইসোফেগাসের নিচ বরাবর, যেটা খাদ্য নালী, সোজা বাংলা আমরা বলি। এবং গ্যাস্ট্রোজিজোনোস্টোমি স্টোমা, অর্থাৎ জেজুনাম, যেটা আমাদের যেটা স্মল ইন্টেস্টাইনের পার্ট, ডিওডেনাম, জেজুনাম, সেই জেজুনামে এটা হতে পারে। এরপরে দেখেন আরেকটা ডেফিনিশন আমরা এখানে রাখছি, আপনাদের বললাম যে 2 নম্বর ডেফিনিশন যেটা আছে ওইটা আপনারা পড়বেন। এরপরে দেখেন পেপটিক আলসার রেফার্স টু আলসারেশন ইন এনি পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ যে কোনো একটা পার্টে আমার আলসার হলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেটা পেপটিক আলসার। আর দ্বিতীয় লাইন বলতেছে হুইচ আর এক্সপোজ টু অ্যাসিড পেপসিন ডাইজেশন অফ মিউকোসা, মিউকোসাল ব্যারিয়ারে অ্যাসিড পেপসিন ডাইজেশন হওয়ার কারণে এটা হয়। এটা কারণ মেইনলি ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা কিন্তু মূলত পেপটিক আলসার ডিজিজটা কজ করে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে ফর্ম টাইপ। ঠিক আছে, যে একটা মেজর ফর্ম একটা ডিওডেনাম আলসার, যেটা ডিওডেনামে এফেক্ট করে, এবং একটা গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারটা আপনার স্টমাকে এফেক্ট করে। ঠিক আছে, এই দুইটা আমার মেজর ফর্ম পেপটিক আলসারের। এরপর দেখেন কজ, এখানে আমি আলাদা আলাদা করে সাজাইছি। কজগুলোর মধ্যে প্রথমটা আছে, দেখেন এটি হলো যে ডিওডেনাল আলসার। এটা ডিওডেনাল আলসার হলে কেন সেটা, ডিওডেনাল আলসার হওয়ার কারণগুলো কি কি সেটা, অর্থাৎ এখানে ডিওডেনামে আলসার হলে এটাকে বলে এক কথায় ডিওডেনাল আলসার। এটার কারণ কি কি দেখেন, প্রথমে এজ, আমার বয়সটা যখন 20 থেকে 50-এর মধ্যে থাকবে তখন হতে পারে। তারপর সেক্স প্রমিনেন্ট, বিশিষ্ট সেক্স কোনটা? মেলদের, যদি মেল
অর্থাৎ পুরুষের হচ্ছে 4 জনের হইলে ফিমেলদের হচ্ছে 1 জনের হয়, এইটা ঠিক আছে। অর্থাৎ আমরা কি দেখলাম, ডিওডেনাল আলসারটা কি পুরুষদের বেশি হচ্ছে, তাই না? এরপর 3 নাম্বারটা দেখেন, হেলিকোব্যাক্টার পাইলোরি, এইটা মোস্ট ইম্পর্টেন্ট কজ। হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়াটা 90% ডিওডেনাল আলসার কজ করার ক্ষেত্রে দায়ী। স্মোকিংয়ের কারণেও হতে পারে লেজার এক্সটেন্ট অফ আপনার ডিওডেনাল আলসার, ঠিক আছে, ব্যাপ্তি সীমা যাই বলি না কেন। আদার্স কিছু ফ্যাক্টরস আছে, যেমন অ্যালকোহল ইনটেক করলে হয়, দীর্ঘদিন যাবত কেউ স্ট্রেসে থাকলে হয়, তারপরে কর্টিকোস্টেরয়েড হরমোন বা কর্টিকোস্টেরয়েড জাতীয় ঔষধ যে দীর্ঘদিন যাবত ইনটেক করতেছে, তার কি হয়, ওই মিউকোসাল যে ব্যারিয়ারটা আছে ওটা ড্যামেজ হয়ে যায়, ফলে পেপটিক আলসার হয়, ঠিক আছে। তারপরে আছে এনএসএআইডি যেগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ডিওডেনাল গ্যাস্ট্রিক রিফ্লাক্স অফ বাইল, অর্থাৎ রিফ্লাক্স বলতে বুঝি যে আমরা ব্যাক ফ্লো, উপরের দিকে উঠে আসতেছে, তাই না, বাইলটা। আচ্ছা, আরেকটা বলতেছে ডিসঅর্ডার অফ গ্যাস্ট্রিক ইম্পিটিং, অর্থাৎ আপনার স্টমাকটা যদি ফাঁকা হয়ে যায়, খালি হয়ে যায়, এই ধরনের যদি কোনো ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ডিওডেনাল আলসারটা হতে পারে। আমরা একটু আগে দেখলাম ডিওডেনামে আলসার হওয়ার কারণ, এখন আমরা দেখব হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হওয়ার কারণ। ম্যাক্সিমাম সেম, ঠিক আছে। দেখেন একটু আলাদা আছে, প্রথম দুইটা তো আপনারা বুঝছেন, হেলিকোব্যাক্টার পাইলোরি এটা করতেছে 70%, এবং এইখানে এনএসএআইডি আছে, আমি যেটা আগে ভুলে বলে ফেলছিলাম, এনএসএআইডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ফর এক্সাম্পল আইবুপ্রোফেন, ঠিক আছে, এরকম। এটা ড্যামেজ করে মিউকোসাল ব্যারিয়ারটা 30%, ঠিক আছে। দেখেন কত বড় একটা পার্সেন্ট, এবং এখানে বাদবাকি যেগুলো আছে সব কিন্তু সেম, ঠিক আছে। তাহলে আমরা আলাদা আলাদা পড়লাম যে ডিওডেনাল আলসার হওয়ার কারণটা কি এবং পেপটিক আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়ার কারণগুলো কি, আলাদা আলাদা কিন্তু আমরা দেখলাম। এখন যদি পরীক্ষার খাতায় শুধু যদি বলে যে খালি এরকম আলাদা লেখা নাই, খালি যদি আসে যে রাইট ডাউন দ্য কজেস অফ পেপটিক আলসার, তাহলে আপনি কিন্তু এই আনসারটা দিবেন, এখন আমি যেটা পড়াচ্ছি ঠিক এইটা। এবং আপনার আলাদা আলাদা না পড়ে যদি চান যে এইভাবে পড়বেন, তাহলেও পড়তে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আলাদা আলাদা দিলে বিষয়টা হয় কি, ওখানে কিন্তু দেখেন একটু আগে যেটা পড়াইলাম 2-3টা পয়েন্ট বাকি আছে, আর সবগুলা কিন্তু সেম। তাহলে ওখানে যদি আপনি 2টা লিখেন, তাহলে টিচারও দেখবে যে না, সে গ্যাস্ট্রিক আলসারের আলাদা কজ লিখছে আর ডিওডেনাল আলসারের আলাদা কজ লিখছে, তাহলে সেও কিন্তু একটু খুশি হবে, তাই না? জাস্ট 2-3টা। তো আমার সাজেস্ট থাকবে উপরে যে 2টা পড়াইছি আপনারা আলাদা আলাদা কজ লেখার চেষ্টা করবেন। আর যারা একদম একটু কম পারেন বা লাস্টে দেখা যাচ্ছে কি সময় থাকে না পরীক্ষার হলে, অনেক সময় টাইম না পেলে আপনারা যারা মানে সোজা পয়েন্ট দিয়ে 1 থেকে এইভাবে শুরু করে দিবেন, ঠিক আছে। দেখেন সেই এখানেও কিন্তু সেই একই কথাগুলো আসতেছে। হেলিকোব্যাক্টার পাইলোরি প্রথমে এটা করবে 90% আমরা দেখলাম। এনএসএআইডি কিছু এক্সাম্পল দেওয়া আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এর মধ্যে আছে অ্যাসপ্রিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক। ক্রনিক স্ট্রেসের কারণে হয়, আমরা একটু আগে দেখলাম। ডায়েট মেবি মাইনর ফ্যাক্টর, যে ক্যাফেইন, যারা বেশিরভাগ কফি খায় তাদেরও কিন্তু এটা হতে পারে। তারপরে দেখেন স্মোকিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ পিপল হু আর ইনফেক্টেড উইথ হেলিকোব্যাক্টার পাইলোরি, অর্থাৎ যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি এফেক্ট করার চান্স কিন্তু বেশি। ড্রিঙ্কিং অ্যালকোহল সেই একই। ইডিওপ্যাথিক বা আননোন, অজানা কিছু কারণ, যেমন নন হেলিকোব্যাক্টার পাইলোরি, নন এনএসএআইডি পেপটিক আলসার, কিছু কারণ আছে যেগুলো অজানা থাকে, এই কারণে হয়। হাইপার সিক্রেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অতিরিক্ত পরিমাণে সিক্রেশন হচ্ছে, সেই কারণেও কিন্তু হতে পারে। কিছু ভাইরাল কজ আছে, কিছু ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। এবার দেখেন রেডিয়েশন থেরাপির মাধ্যমেও সাহায্য কিন্তু হতে পারে, যেটা ক্যান্সারে দেওয়া হয় রেডিয়েশন থেরাপি, ওটার কারণেও হতে পারে। কেমোথেরাপি একই জিনিস। তারপরে দেখেন এটা হেপাটিক আর্টারি ইনফিউশন, ঠিক আছে। আচ্ছা, আর কি ডিজিজ অ্যান্ড মেডিকেল কন্ডিশন, কিছু ডিজিজ আছে যেগুলোর কারণে এটা হতে পারে, যেমন প্রথমে আছে লিভার সিরোসিস, এটা তো আমরা আগে ডিটেলস একটা ক্লাসে আলোচনা করছি, যেটা অ্যালকোহল ইনটেক, ক্রনিক অ্যালকোহল ইনটেকের কারণে হয়ে থাকে। এবং দেখেন 2 নম্বরটা সবগুলা কিন্তু ক্রনিক। দেখেন ক্রনিক রেনাল ফেইলিওর, ক্রনিক যদি তার কিডনি ডিজিজ থাকে কোনো বা ফেইল করে কিডনি, সেক্ষেত্রে সিওপিডি, ঠিক আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকলেও হতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ কোনো কারণে, এবং অর্গান ট্রান্সপ্লান্টেশন, ফর এক্সাম্পল লিভার ট্রান্সপ্লান্টেশন, সেক্ষেত্রেও কিন্তু এই পেপটিক আলসার হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব যে ক্লিনিক্যাল ফিচার, আমার কি ক্লিনিক্যাল ফিচার।
আমরা দেখতে পাবো পেপটিক আলসারের ক্ষেত্রে। দেখেন প্রথমে বলতেছে ডাল অর বার্নিং স্টমাক পেইন, ঠিক আছে। ডাল মানে হচ্ছে নিস্তেজ, ঠিক আছে, বা বার্নিং স্টমাক পেইন, বার্নিং মানে হচ্ছে জ্বলতেছে বা এরকম কিছু, ঠিক আছে, জ্বলে যাচ্ছে, এই ধরনের একটা সেন্সেশন, ঠিক আছে। স্টমাক পেইন তো থাকবেই যেহেতু আলসার ক্ষত হয়ে গেছে ওখানে একটা। তারপরে দেখেন বিতে 2 নাম্বারটা বলছে ফর সাম পিপুল, কিছু কিছু লোকের ক্ষেত্রে পেইন মে বি ওর্স বিটুইন মিলস অ্যান্ড নাইট। এই ব্যথাটা কখন হয়? ব্যথাটা হয় হচ্ছে খাওয়ার মাঝে আর রাতের বেলা, ঠিক আছে, ফর আদার্স। আর কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ইট মে বি ওর্স আফটার ইটিং, অর্থাৎ খাওয়ার পরে এই ব্যথাটা বেশি বাড়ে, সেইটা বলতেছে, ঠিক আছে। এটা ক্লিনিক্যাল ফিচার। এরপরে দেখেন বলতেছে এখন বলতেছে ফিলিং অফ ফুলনেস অ্যান্ড ব্লটিং, পেটটা ফুলনেস লাগতে পারে বা ব্লটিং হয়ে যেতে পারে। এরপর দেখেন বেলচিং, এখানে বেলচিং মানে হচ্ছে ঢেকুর তোলা, না ঢেকুর তোলে না ওইটা, ঠিক আছে, বেলটিং ঢেকুর তোলা। আচ্ছা, আর এই যে ব্লটিং মানে তো বললাম ফুলনেস মানে ফুল পেটটা ফুল লাগবে বা পেটটা কিন্তু ফুলে যাবে, ঠিক আছে, সোজা বাংলায় যদি বলি পেটটা ফুলে যাবে, ব্লটিং। আচ্ছা, এরপরে হার্ট বার্ন, অর্থাৎ বুক জ্বলতে পারে, কারণ ওই যে রিফ্লাক্স হতে পারে, বুক জ্বলা, হার্ট বার্ন। নওশিয়া তো আমরা জানি, বমি বমি ভাব। পেপটিক আলসার ক্যান কজ ব্লিডিং, ব্লিডিংও হতে পারে। ব্লিডিং হওয়ার কি কি সিমটম আমরা দেখতে পাবো, দেখেন বলতেছে ভমিটিং অফ ব্লাড, সে কি রক্ত বমি করবে সোজা বাংলায়, যেটা উইচ মে অ্যাপিয়ার, এই রক্ত যে বমি করলো সেটার কালারটা কি রেড বা ব্ল্যাক, ঠিক আছে। হ্যাভিং ডার্ক ব্লাড ইন স্টুল, অর্থাৎ আমরা দেখবো যে একটু কালচে কালচে ব্লাড যাবে স্টুলের সাথে, ঠিক আছে। অর স্টুলস আর ব্ল্যাক টেরি, স্টুলের কালার পুরো কালারটাই চেঞ্জ হয়ে যেতে পারে কারণ ওখানে ব্লাড থাকবে, ঠিক আছে। ফিলিং ডিজি অর ফেইন্টিং, ডিজিনেস বা ডিজি মানে হচ্ছে আপনার মাথা ঘোরা, ঠিক আছে, এবং ফেইন্টিং মানে মূলত অজ্ঞান হয়ে যেতে পারে। এটা সিভিয়ার কেসে এটা খুবই রেয়ার। সো এইগুলা হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার চলে গেল কিন্তু পেপটিক আলসারের, এবং এই কয়টা দিলেই কিন্তু ওকে। অনেক বইতে ছক আকারে দেওয়া আছে, অত দরকার নাই, আমি আপনাদের সহজ করেই পড়ানোর চেষ্টা করি। এগুলা জাস্ট মনে রাখবেন, 10টা পড়বেন, 8টা লিখতে পারলেই মোটামুটি একটা নাম্বার আশা করা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে পেপটিক আলসার হলে কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে, ঠিক আছে। পেপটিক আলসার হলে কি কি কমপ্লিকেশনগুলো দেখা দিতে পারে। 1 নম্বর হচ্ছে পারফোরেশন। পারফোরেশনটা কি, ছিদ্র হয়ে যেতে পারে, ঠিক আছে, ছিদ্র হয়ে যেতে পারে স্টমাক পর্যন্ত, যেহেতু ক্ষত হচ্ছে। পেরিটোনাইটিস, ঠিক আছে, পেরিটোনিয়াম, আমার পেরিটোনিয়াম যে আছে পেরিটোনিয়ামটার ইনফ্লামেশন হয়ে যাবে, ঠিক আছে। পেরিটোনিয়াম তো জানি আমরা, আমাদের পেটে যত কিছু আছে সব কিছুটা পেরিটোনিয়াম একটা স্যাক, হ্যাঁ, একটা স্যাক হিসেবে কাজ করে, সেইটার মধ্যে কিন্তু আমাদের পেটের যত কন্টেন্ট, স্টমাক বলেন লিভার বলেন সব কিছু কিন্তু এই পেরিটোনিয়ামের মধ্যেই আছে, সেইটার ইনফ্লামেশন হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাকিউট, হঠাৎ যে কমপ্লিকেশন হবে সেটা। হেমোরেজের মধ্যে কি কি আছে, হেমোরেজের মধ্যে হ্যামাটোমেসিস। হ্যামাটোমেসিস আমরা একটু আগে ক্লিনিক্যাল ফিচারে দেখলাম যে ভমিটিং আপ ব্লাড, যে রক্ত বমি হওয়া, ঠিক আছে, সেটা। এবং মেলেনা, মেলেনা কি আমরা ক্লিনিক্যাল ফিচারেও দেখলাম, মেলেনা কি, যে স্টুলের সাথে আমরা দেখবো যে ব্লাড লস হচ্ছে, তাই না, সেটা হচ্ছে আমরা বলি মেলেনা। এবার পেশেন্ট শকেও চলে যেতে পারে। শকের সাইন সিমটম কি আমরা জানি যে কোল্ড অ্যান্ড ক্ল্যামি স্কিন, র্যাপিড পালস, ঠিক আছে, এইগুলা। তারপরে আপনার আঠালো হয়ে যায় স্কিনগুলা, এইগুলা শকের সিমটম। সো এই শকে কিন্তু চলে যেতে পারে। এবার দেখেন ইন্টারমিডিয়েট কমপ্লিকেশন কি আছে, রেসিডুয়াল অ্যাবসেস, অর্থাৎ পার্মানেন্টলি এই পেপটিক আলসারের কারণে পার্মানেন্টলি তার একটা ক্ষত চিহ্ন ওখানে থেকেই যাবে, ক্ষতস্থান, ঠিক আছে, এইটা। এবার লেড বা ক্রনিক কমপ্লিকেশন, দীর্ঘদিন যাবত হওয়ার ফলে কোনটা হবে, স্টেনোসিস। স্টেনোসিসের মধ্যে পাইলোরিক স্টেনোসিস, আমরা পাইলোরিক স্টেনোসিস এই জিনিসটা হচ্ছে আমরা একটু ছবি সাহায্যে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। দেখেন নর্মাল অ্যানাটমি, দেখেন এখানে 2টা স্টমাক দেয়া আছে, দেখেন প্রথমটা নর্মাল, দেখেন কতটা জায়গা জুড়ে আছে এবং স্টমাক থেকে খাবারগুলো কিন্তু ইজিলি পাস করতে পারবে, নর্মাল। পাইলোরিক স্টেনোসিসে দেখেন ওই যে লাল করে দেয়া আছে, ওই জায়গাটাই আপনার ছোট হয়ে গেছে, তাহলে আমার খাবারগুলা পাস করবে কি, সহজে পাস করতে পারবে না, পারবে না, দেখেন জায়গা সরু হয়ে গেছে, ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, আরেকটা কি আছে দেখেন, এরপরে বলতেছে পেনিট্রেশন
টু নিয়ার ভিসেরা লিভার অর প্যানক্রিয়াস। এখানে পেনিট্রেশন মানে হচ্ছে ভেদ করা, ঠিক আছে। নিয়ার ভিসেরা কোথায়? লিভার এবং প্যানক্রিয়াস, এবং কার্সিনোমা হয়ে যেতে পারে, ঠিক আছে। কার্সিনোমা মানে কি? ক্যান্সার। কোথায়? ইন কেস অফ গ্যাস্ট্রিক আলসার, এটা খুবই রেয়ার, ঠিক আছে। সো আমাদের এগুলা চলে গেল কমপ্লিকেশন। এখন আমরা চলে আসব হচ্ছে ম্যানেজমেন্টে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মার্চ 2022 একবার আসছে, অক্টোবর 2022 আসছে, আবার আপনার ডিসেম্বর 2021 আসছে। একবার আসছে হাউ উইল ইউ ম্যানেজ এ পেপটিক আলসার পেশেন্ট, এভাবে আসছে কোয়েশ্চেনটা। আরেকটা আসছে যে রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ পেপটিক আলসার। এখন আমরা দেখেছি জেনারেল মেজার্স কি কি আছে ম্যানেজমেন্ট অফ পেপটিক আলসারে। জেনারেল কি কি মেজার্স আছে দেখেন। নাথিং বাই মাউথ ইন অ্যাকিউট কন্ডিশন, অর্থাৎ হঠাৎ হয়ে গেলে এটা কোনো কিছুই মুখে খাওয়া যাবে না। নর্মাল এবং রেগুলার ডায়েট ফলোড বাই, ঠিক আছে, এইটা। অর্থাৎ প্রবলেমটা হলে কিন্তু কিছু খাওয়া যাবে না সেটা, এবং পরবর্তীতে নর্মাল রেগুলার ডায়েটেই সে থাকবে। 2 নাম্বার প্যারেন্টাল নিউট্রিশন ইন অ্যাকিউট কন্ডিশন, অর্থাৎ বেশি ব্যথা হচ্ছে বা কিছু খেতে পারতেছে না, বমি হচ্ছে, সেক্ষেত্রে কিছু খাওয়াবো না। এবং আমি কি করব দেখেন, অ্যাকিউট কন্ডিশনের ক্ষেত্রে আমি ইন্ট্রাভেনাস আইভিতে ফ্লুইড দিব, স্যালাইন দিব, ঠিক আছে, সেটা। অ্যাভয়েড সিগারেট স্মোকিং, সিগারেট খাইলে সেটা অ্যাভয়েড করতে হবে। এজেন্ট হুইচ প্রভোক, অর্থাৎ উত্তেজিত করে বা ট্রিগার করে, শুড বি অ্যাভয়েডেড, যেমন অ্যালকোহল, এনএসএআইডি, কর্টিকোস্টেরয়েড। আমরা তো এগুলো দেখলাম, এগুলা হচ্ছে সব কারণ, তাই না? আচ্ছা, অ্যাভয়েডেন্স অফ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এই স্ট্রেস এবং অ্যাংজাইটি এইগুলা যাতে না হয় অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এই সবগুলা কিন্তু আমরা উপরের দিকে কজে দেখলাম। তাহলে আমার কারণগুলাকে যদি আমি প্রিভেন্ট করি তাহলে কিন্তু আমার এখানে জেনারেল মেজারগুলা হয়ে গেল, ঠিক আছে। আর এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু খাওয়ানো যাবে না, আইবিতে ফ্লুইড দিব, আর বাদ বাকি দেখেন সিগারেট, এনএসএআইডি, স্ট্রেস, এগুলো সব কজে করলাম আমরা। তাহলে কজ যদি মনে থাকে আমার এতটুকু কিন্তু হয়ে যাবে, তাই না? এখন একটু মেডিকেল ম্যানেজমেন্টটা আমরা একটু মেডিকেল ট্রিটমেন্টটা একটু মনে রাখবো। এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট আসুক আর নার্সিং ম্যানেজমেন্ট আসুক, মোটামুটি এটা কিন্তু লিখে দিতে পারেন আপনি, সমস্যা হবে না। বলতেছে H2 রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, তার মধ্যে আছে সবগুলা গ্যাসের ওষুধ দেখেন, রেনিটিডিন, তারপর ওমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ইসিজি। এগুলা কি বলতেছে? ইন্ট্রাভেনাস ইন অ্যাকিউট কন্ডিশন, অর্থাৎ বেশি প্রবলেম হলে তখন আমরা অ্যাকিউট কন্ডিশনে আইভি রুটে দিব, দেন ওরাল করে দিব, দেন ট্যাবলেট ফর্ম করে দিব ফর 4 to 6 উইক, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আমরা ট্যাবলেট ফর্মে তাকে এটা দিব। এটা ডক্টররাই কিন্তু প্রেসক্রাইব করে থাকে। এরাডিকেশন থেরাপি, এরাডিকেশন থেরাপিটা কি? হেলিকোব্যাক্টার পাইলোরিটাকে একবার ডিস্ট্রয় করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রিপল ড্রাগ থেরাপি বলা হয়। এটা মনে রাখবেন আপনারা। ট্রিপল ড্রাগ থেরাপি, 3টা ড্রাগ একসাথে দেওয়া হয়, ঠিক আছে। ট্রিপল ড্রাগ থেরাপির মধ্যে প্রথমে তার সাথে যাবে ওমেপ্রাজোল থাকবে, তার সাথে থাকবে ক্ল্যারিথ্রোমাইসিন, এই 2টা থাকবেই, এবং তার সাথে থাকবে অ্যামক্সিসিলিন বা মেট্রোনিডাজোল, যে কোনো একটা দিলেই হবে, অ্যামক্সিসিলিন বা মেট্রোনিডাজোল যে কোনো একটা। এবার আসেন সার্জিক্যাল ট্রিটমেন্ট। শুধু আমার যখন ট্যাবলেটে কাজ হবে না, আমার সার্জারিতে যাইতে হবে। দেখেন এখানে হচ্ছে ভ্যাগোটমি, প্রথমটা হচ্ছে ভ্যাগোটমি, ভ্যাগাস নার্ভ সেকশন, অর্থাৎ ভ্যাগাস নার্ভটাকেই আমি যদি ব্লক করে দেই উইথাউট গ্যাস্ট্রিক ড্রেনেজ, আমি যদি ভ্যাগাস যে নার্ভটা আছে যেটা কিন্তু স্টমাকে আপনার নার্ভ সাপ্লাই, তাহলে ভ্যাগাস নার্ভটা আমি যদি ব্লক করে দিই তাহলে কি তার পেইন হবে? থাকবে না তো পেইন। আমি যদি ভ্যাগাসটাই কেটে দিই তাহলে তার পেইনটা থাকবে না বা হবে না, এইটা। এবং লাস্টে যেগুলো আছে দেখেন সবগুলাই কিন্তু একটা ভ্যাগাস নার্ভের ওই আপনার কোথায় কাটতে হবে সেটা বলছে। দেখেন যে টার্নকাল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি, তারপরে প্রক্সিমাল গ্যাস্ট্রিক ভ্যাগোটমি। খালি এতটুকু মনে রাখবেন, আপনারা এই যে বাইরে যে এক্সট্রা আছে ওগুলো না পড়লেও চলবে, আর যারা ভালো স্টুডেন্ট আছেন আপনারা পড়তে পারেন। এবং আরেকটা বলছে লেজার কার্ভ সেরোমায়োটমি, ঠিক আছে, লেজার কার্ভ সেরোমায়োটমি, ওই যে ওইটা একই বলতেছে। লেজার কার্ভ যেটা আছে ওটাও কিন্তু কেটে ফেলা লাগতে পারে। আমরা দেখলাম যে লেজার কার্ভেচারে কিন্তু হচ্ছে এই স্টমাকে, তাহলে ওটাও আমার কেটে ফেলা লাগতে পারে। আর টমি মানে লাস্টে টমি থাকা মানেই তো আমরা বুঝি যে কেটে বাদ দেওয়া, ঠিক আছে। আরেকটা সার্জারির কথা আছে সেটা হচ্ছে বিলরুট 1 এবং বিলরুট 2, এবং এটা আমরা ছবির সাহায্যে দেখবো, না হলে আমাদের বুঝতে প্রবলেম হবে। বিলরুট 1 এবং বিলরুট 2,
আমরা এটা একটা ছবি দেখব, তাহলে আমাদের বুঝতে আরও ক্লিয়ার হবে। দেখেন ছবিতে দেখা যাচ্ছে বিলরুট 1 জিনিসটা কি, দেখেন প্রথমে স্টমাকে প্রবলেম ছিল যে এরিয়াতে লেজার কার্ভেচারে, ঠিক আছে, লেজার কার্ভেচার ওই যে যেখানে সেলাই দেওয়া আছে যে এই সাইডে, হ্যাঁ, ওখানে ওই এক্সট্রা যে পার্ট যেটা ক্ষত চিহ্ন ছিল সেটা কেটে বাদ দেওয়া হয়েছে এবং ওখানে সেলাই করে দেওয়া হয়েছে। এটা সার্জারিটার নাম হচ্ছে বিলরুট 1। এইবার বিলরুট 2তে দেখেন আপনার স্টমাকের সাথে কিভাবে দেখেন স্মল ইন্টেস্টাইনের পার্ট কিভাবে লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখেন এফেক্টেড পার্ট কিন্তু সামনে রেখে বা কেটে বাদ দিয়ে স্মল ইন্টেস্টাইনের পার্টটা কিন্তু সরাসরি জোড়া লাগাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিলরুট 2। এই দুইটা হচ্ছে আমাদের সার্জারি। তাহলে এটা আমাদের চলে গেল সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে আমার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে এতটুক, এখান থেকে বি পয়েন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে এতটুক। আর নার্সিং ম্যানেজমেন্ট হচ্ছে যদি আসে তাহলে প্রথম থেকে এই যে 5টা পয়েন্ট দিবেন এবং এখন এই যে যেগুলা পড়াবো এগুলা নার্সিং ম্যানেজমেন্ট, ওই উপরের 5টা পয়েন্ট দিবেন এবং এই যে এখন পড়াবো এই যে নার্সিং ম্যানেজমেন্টের এই 5টা পয়েন্ট দিবেন, টোটাল 10টা পয়েন্ট বানাইয়া তারপরে আপনারা কিন্তু পরীক্ষার খাতায় লিখে ফেলবেন। এবং আপনারা কিন্তু ওই যে ড্রাগ থেরাপিটা দিচ্ছেন, যে এই যে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ড্রাগ থেরাপি, এইটাও কিন্তু নার্সিং ম্যানেজমেন্ট আসলে এখানে কিন্তু লিখে দিতে পারেন আপনারা, ঠিক আছে। খালি ওই নার্সিং ম্যানেজমেন্ট আসলে ওখানে মেডিকেল ট্রিটমেন্ট কথাটা লিখবেন না, কিন্তু এই 2টা পয়েন্ট ওখানে ইনক্লুড করে দিবেন, ঠিক আছে, নার্সিং ম্যানেজমেন্টের ভিতরে। আচ্ছা, এখন আমরা নার্সিং ম্যানেজমেন্টটা দেখি পেপটিক আলসারের। প্রথমে আছে রেস্ট অ্যান্ড প্রপার ডায়েট। রেস্টে থাকবে এবং প্রপার একটা ডায়েটে থাকবে। ফ্লুইড ইনটেক ডিউরিং অ্যাকিউট এপিসোড, ওই যে আমরা দেখলাম যে অ্যাকিউট স্টেজে ফ্লুইড ইনটেক যেন ঠিক থাকে সেটা। টিচিং পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি হাউ টু কন্ট্রোল ডায়েট, রেগুলার মিলস অ্যান্ড অ্যাভয়েড ফুডস অ্যান্ড ড্রাগস উইথ অ্যাগ্রাভেড আলসার। অর্থাৎ পেশেন্টের ফ্যামিলিকে এবং পেশেন্টকে শিক্ষা দিতে হবে বা বুঝাতে হবে যে কিভাবে আপনি এটা কন্ট্রোল করবেন এবং ডায়েটটা আপনার কি হবে, এবং আপনি ওই সমস্ত জিনিস অ্যাভয়েড করবেন যেগুলা এটাকে বাড়ায় দেয়, ট্রিগার করে। যেমন ওই যে দেখলাম যে অ্যালকোহল আছে, সিগারেট আছে, ক্যাফেইন আছে, কফি, তারপরে NSAID দেখলাম আমরা, এগুলা যেগুলা ইনক্রিজ করে, ট্রিগার করে এই পেপটিক আলসারকে, সেগুলো আমরা অ্যাভয়েড করার জন্য তাকে টিচিং করব, শিখাবো। তারপরে দেখেন 3 নম্বর পয়েন্ট বলতেছে হেল্প পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ফাইন্ড এ ওয়েস টু রিডিউস টেনশন অ্যান্ড স্ট্রেস। আমরা কি দেখলাম এখন কিন্তু স্ট্রেসের কারণেও দীর্ঘদিন যাবত চিন্তা, ডিপ্রেশন, স্ট্রেস, ঘুমায় না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, এইসব কারণে কিন্তু পেপটিক আলসারটা আজকাল বেশি দেখা যায়। তাহলে আমার পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলিকে বোঝাতে হবে যে এটা কিভাবে কমাতে হবে, টেনশনটা এবং স্ট্রেসটা কমানোর কথা বলতে হবে যে কোন পদ্ধতিতে সেটা। রেস্ট, কমফোর্ট অ্যান্ড রিলিফ পেইন, খুব সোজা, রেস্টে থাকবে, কমফোর্ট এবং পেইন রিলিফ করবে। আচ্ছা, এরপরে অ্যাসিস্ট উইথ এমার্জেন্সি ট্রিটমেন্ট ইফ হ্যামোরেজ অকার্স, অর্থাৎ পেশেন্টকে আমার অ্যাসিস্ট করতে হবে, এমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হবে যদি হ্যামোরেজ হয়, অর্থাৎ রক্তবমি হলেও বা মেলে না হলেও। সো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ক্লাসের ফিডব্যাক দিবেন কেমন লাগলো ক্লাসটা, এবং সেই একই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আসতে পারি, এবং ক্লাসগুলো কিন্তু আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাতে ক্লাসগুলো সবাই করতে পারে। এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, একটা কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় কিন্তু থাকবেই এই পেপটিক আলসার থেকে, সেটা শর্ট হোক বা ব্রড হোক, একটা কোয়েশ্চেন কিন্তু থাকেই। আপনারা বিগত সালগুলো চেক করেন, ম্যাক্সিমাম বড় একটা 10 মার্কের দিয়ে দেয় ম্যানেজমেন্টের উপরে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।